রেকর্ড ৪৫ জনের মৃত্যুর দিনে আক্রান্তের সংখ্যাও সর্বোচ্চ। অক্সিজেন সিলিন্ডার মজুত না করার পরামর্শ। আক্রান্তের সংখ্যা অনুযায়ী জোন বিভাজন। মধ্যরাতে রাজধানীর পূর্ব রাজাবাজার লকডাউন। উপসর্গ নিয়ে ৬৮ দিনে ৭২০ জনের প্রাণহানি। মৃত্যুর হার কমেছে ১৩%। সীমিত পরিসরে হজের পরিকল্পনা সৌদি সরকারের। সুযোগ পাবেন প্রতি দেশের নির্ধারিত কোটার ২০%। করোনা পরিস্থিতিতে শিক্ষাবর্ষ শিথিলের পরামর্শ। বাজেট বরাদ্দ সুষ্ঠু বণ্টনের তাগিদ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত ১১টার ২১ সংবাদে। আপনাদের সাথে আছে আমি রিয়াজ হাফিজ। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সংবাদ আরও থাকছে। করোনাকালে ৬৫% পরিবারের নারী শিশুরা নির্যাতনের শিকার। অভাব ও ঋণের চাপই মূল কারণ। দিন দিনই বাড়ছে করোনা সংক্রমণ। সর্বোচ্চ ৪৫ জনের মৃত্যুর দিনে শনাক্তের সংখ্যাও সবচেয়ে বেশি, ৩,১৭১ জন। আর এতে আক্রান্তের সংখ্যা ৭১,৬৭৫ জন এবং মোট মৃত্যু ৯৭৫। নতুন করে সুস্থ হয়েছেন ৭৭৭ জন। নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে জানানো হয়, অক্সিজেন সিলিন্ডার দক্ষ টেকনোলজিস্ট ও চিকিৎসক ছাড়া ব্যবহার করা বিপজ্জনক। সেই সাথে বাসাবাড়িতে সিলিন্ডার মজুত না রাখারও পরামর্শ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। রিপোর্টে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। করোনা সংক্রমণের ৯৪তম দিন। মৃত্যু ও শনাক্তে ছাড়িয়ে গেল এ পর্যন্ত সব রেকর্ড। নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে জানানো হয় ৫৫টি ল্যাবে নমুনা পরীক্ষায় কোভিড পজিটিভ হয়েছে ৩,১৭১ জন। মৃত্যুর হারে ১.৩৬% আর আক্রান্তের হিসেবে ২১.৬২%। একদিনে মৃত ৪৫ জনের মধ্যে ২৩ জন পুরুষ এবং ১২ জন নারী, বিভিন্ন বয়সের, বিভিন্ন অঞ্চলের। ২৪ ঘন্টায় যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে ৩,১৭১ জন এবং শনাক্তের হার ২১.৬২%। ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৪৫ জন এবং এ পর্যন্ত ৯৭৫ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩৬%। অনেকেই কোভিড-১৯ চিকিৎসায় বাসায় অক্সিজেন সিলিন্ডার কিনে রাখায় উদ্বেগ জানানো হয় বুলেটিন থেকে। অক্সিজেন থেরাপি একটি কারিগরি বিষয়। দক্ষ চিকিৎসক ব্যতীত অন্য কেউ অক্সিজেন রোগীকে প্রয়োগ করলে তা রোগীর জন্য ক্ষতির কারণ হতে পারে। আপনারা অযথা বাসায় অক্সিজেন সিলিন্ডার কিনে মজুত করবেন না, কারণ তা বাজারে অক্সিজেন সিলিন্ডারে কৃত্রিম সংকট তৈরি করবে এবং হাসপাতালের মুমূর্ষ রোগীর অক্সিজেন পাওয়া থেকে বঞ্চিত হবে। করোনা পরিস্থিতিতে মানসিক শক্তি ধরে রাখতে নিয়মিত শরীরচর্চা ও সুষম খাদ্য গ্রহণের পরামর্শ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। সংক্রমণ কমাতে এবার এলাকাভিত্তিক লকডাউনে যাচ্ছে সরকার। আক্রান্তের সংখ্যা বিবেচনায় ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলকে রেড, ইয়েলো ও গ্রিন জোনে ভাগ করার কাজটি প্রায় শেষ হয়েছে। ঢাকার ৩৮টি এলাকাকে ইয়েলো জোন এবং ১১টি এলাকাকে গ্রিন জোনের আওতায় এনেছে সরকার। রেড জোনে থাকা ঢাকা উত্তর সিটির পূর্ব রাজাবাজারকে লকডাউন করা হচ্ছে রাত ১২টায়। মাহমুদ হাসানের রিপোর্ট। পূর্ব রাজাবাজার এলাকার ৩০ জনেরও বেশি করোনা আক্রান্ত। সংক্রমণের হার বেশি বলেই এলাকাটি রেড জোন। সংক্রমণ রোধে লকডাউনের সিদ্ধান্ত। পূর্ব রাজাবাজারে ঢোকার ৮টি পথই বন্ধ। জরুরি প্রয়োজনে একটি গেট খোলা থাকবে, বন্ধ থাকবে যান চলাচল। এলাকার কেউ বাইরে যেতে পারবেন না, বাইরের কেউ এই এলাকায় আসতে পারবেন না। দিন নেই দিন কায় এটি আমরা করতে হইব। আমরা গড়পরে মরানার বা হইতে যার বাড়ি দিয়েছে করোনা পাইছে হের বাড়ি লকডাউন দেব, আমাকে আটকে এলাকার লাভটা কি? লকডাউন করা হলেও কারো কোনো সমস্যা হবে না বলে আশ্বস্ত করেন স্থানীয় কাউন্সিলর। চিকিৎসা সেবায় থাকছে টেলিমেডিসিন সেবা। ত্রাণ সহায়তা দিতে তালিকা প্রস্তুত করা হয়েছে। ফুড সাপোর্ট, ট্রিটমেন্ট সাপোর্ট, আমাদের আইসোলেশন সেন্টার, আমাদের নমুনা সংগ্রহ সেন্টার সব আমাদের কমপ্লিট। একটা মানুষকে ঘরে রাখার জন্য যা যা দরকার
আমরা এভরিথিং তার দোরগোড়ায় পৌঁছায় দিব। সংক্রমণ রোধে কঠোরভাবে লকডাউন মানতে এলাকাবাসীর সহায়তা চান উত্তর সিটির মেয়র। সকলে যদি সহযোগিতা পাই, ডেফিনেটলি আমরা এইভাবে আমরা জোন করে এই জোন থেকে ধীরে ধীরে আমরা ইয়েলো এবং গ্রিন জোনে করতে পারবো। কমিউনিটিকে আমি অনুরোধ করব যে আমরা যেন নিয়ম নীতিগুলো যেন মেনে চলি। জোনিং করার কাজটি শেষ হলে ঢাকা সহ সারা দেশে একইভাবে এলাকাভিত্তিক লকডাউন করা হবে। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে রাজশাহী, গাজীপুর, রংপুর ও পঞ্চগড়ের তেঁতুলিয়ায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন 6 জন। এছাড়া বরিশালের একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসক করোনা উপসর্গ নিয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। যশোর 4 আসনের সরকার দলীয় সংসদ সদস্য রঞ্জিত কুমার রায় করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার রাতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে নমুনা পরীক্ষায় কোভিড-19 পজিটিভ আসে তার। যশোর সম্মিলিত সামরিক হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে সাংসদ রঞ্জিত কুমার রায়কে। পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হন এক গৃহবধূ। সোমবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গৃহবধূর বাড়ি উপজেলার দর্জিপাড়ায়। মৃত্যুর পর নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। করোনা উপসর্গ নিয়ে শনিবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন এক নারী। সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার নমুনা সংগ্রহ ও বাসা লকডাউন করা হয়েছে। এদিকে রংপুরে করোনায় আক্রান্তের সংখ্যা 500 ছাড়িয়েছে। 24 ঘন্টায় মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার শরীফ আল রাজি সহ 20 জনের করোনা পজিটিভ এসেছে। আক্রান্তদের আইসোলেশনে রাখা হয়েছে। লকডাউন করা হয়েছে বাড়ি। সিলেটে আরও 85 জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় 60 ও সুনামগঞ্জ জেলায় 25 জন। উসমানী মেডিকেল কলেজ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পরীক্ষার পর তারা শনাক্ত হন। এছাড়া বগুড়ায় নতুন 88 জন সহ 878, দিনাজপুরে নতুন 8 জন সহ 323, সিরাজগঞ্জে নতুন 32 জন সহ 140, বরিশালে নতুন 59 জন সহ 674, পটুয়াখালীতে নতুন 5 জন সহ 82 ও কুষ্টিয়ায় নতুন 18 জন সহ 138 জন করোনা আক্রান্ত হয়েছে। সংক্রমণ ও মৃত্যুর হার বৃদ্ধি পাওয়ায় নোয়াখালী সদর ও বেগমগঞ্জ উপজেলাকে মঙ্গলবার থেকে 23 জুন পর্যন্ত লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। সমর ইসলাম, 21 টেলিভিশন। করোনা উপসর্গ নিয়ে 22 মার্চ থেকে 30 মে পর্যন্ত সারা দেশে 720 জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে 192 এবং চট্টগ্রাম বিভাগে 175 জন। তবে আগের সপ্তাহের তুলনায় উপসর্গে মৃত্যু কমেছে 13%। এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ পিস অবজারভেটরি বিপিও। এর আগের প্রতিবেদনে 1000 জনের মৃত্যু প্রকাশ করা হয়েছিল। এ প্রসঙ্গে সিজিএস পরিচালক ডক্টর ইমতিয়াজ আহমেদ বলেন, নতুন প্রতিবেদনে দ্বৈত গণনা এবং বিভ্রান্তিকর তথ্য বাদ দেওয়া হয়েছে। বিস্তারিত স্মৃতিমণ্ডলের রিপোর্টে। দেশে করোনা সংক্রমণ বেড়েই চলেছে, মৃত্যু তালিকাও দীর্ঘ হচ্ছে। বাংলাদেশ পিস অবজারভেটরি বিপিও প্রতিবেদন বলছে 22 মার্চ থেকে 30 মে পর্যন্ত করোনা উপসর্গে 720 জন মারা গেছে। সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে 192 জন। দ্বিতীয় স্থান চট্টগ্রাম বিভাগে মারা গেছে 175, রাজশাহী বিভাগে 71, সিলেট বিভাগে 53, খুলনা বিভাগে 85, রংপুরে 49, বরিশালে 74 এবং সবচেয়ে কম ময়মনসিংহ বিভাগে 21 জন। এর আগে 19 মে প্রকাশিত প্রতিবেদনে করোনা উপসর্গে 1010 জনের মৃত্যুর তথ্য দেয় বিপিও। নতুন প্রতিবেদনে পুনরাবৃত্তি সংশোধন করা হয়েছে জানিয়ে করোনা পরীক্ষা বাড়ানোর তাগিদ দিয়েছে প্রতিষ্ঠানটি। টেস্টিংটা যত বাড়বে, এটা যদি আমরা 25 থেকে 30,000 আনতে পারি, তাহলে আমার মনে হয় কোভিড লাইক সিমটমসের নিউজগুলো কমে আসবে। করোনা প্রতিরোধে মহল্লা ভিত্তিক সচেতনতা তৈরিতে রাজনৈতিক দল, ছাত্র ও এনজিও সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান সিজিএস পরিচালক। এখানে পলিটিক্যাল পার্টির মোবিলাইজেশন করা দরকার, কারণ মহল্লা কেন্দ্রিত সরকার করতে পারবে না। এটা রাজনৈতিক দল দরকার, ছাত্র সংগঠনগুলো আছে সেগুলোদের দরকার, এনজিও আছে, বিশাল বিশাল এনজিও, তাদের আমার মনে হয় নামা প্রয়োজন। 30 মে পর্যন্ত করোনা ভাইরাস নিয়ে গুজব ও মিথ্যা তথ্য ছড়ানোর ঘটনা ঘটেছে 82টি। গ্রেফতার করা হয়েছে 86 জনকে। ত্রাণ আত্মসাৎ, খাদ্যে ভেজাল, অনিয়ম ও নির্দেশনা লঙ্ঘনের অভিযোগে 466 জনকে গ্রেফতার ও জরিমানা করা হয়েছে 9109 জনকে।
প্রতিবেদনে বলা হয়, করোনা ভাইরাসকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে নির্যাতন ও সামাজিক কলঙ্ক দেওয়ার ঘটনা ঘটেছে 161টি। শেষ সপ্তাহে এটি কমেছে 43%। বিভিন্ন জেলায় 125টি বিক্ষোভ হয়েছে। এর মধ্যে 36% ত্রাণের দাবিতে, বিতরণে অনিয়মের বিরুদ্ধে 7% এবং বেতন পরিশোধের দাবিতে 50%। সারা দেশে 119টি সংঘর্ষের ঘটনায় 13 জন নিহত ও আহত হয়েছেন 461 জন। ভায়োলেন্ট ইনসিডেন্ট আমরা দেখছি যে গত সপ্তাহে কমে গেছে, তবে একটু খেয়াল রাখাও দরকার, গত সপ্তাহে কিন্তু ঈদের ছুটি ছিল, যার জন্য আর একটা সপ্তাহ আমাদের দেখতে হবে। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে এবার সীমিত আকারে হজের পরিকল্পনা করছে সৌদি সরকার। হজ পরিকল্পনাকারীদের সাথে জড়িত সরকারের কয়েকটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য প্রকাশ করেছে। শুধুমাত্র প্রতীকী সংখ্যা হিসেবে প্রতিটি দেশ থেকে 20% নিবন্ধিত হজযাত্রী হজের সুযোগ পেতে পারেন। পাশাপাশি স্বাস্থ্যগত বিষয়গুলো বিশেষভাবে খেয়াল রাখা হবে। তবে বৃদ্ধদের হজ করায় নিষেধাজ্ঞা দেয়া হবে। চলতি মাসের শেষের দিকে কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। আমাদের বিশেষ আয়োজন বাজেট। করোনাকালের বাজেটে স্বাস্থ্য এবং কৃষি খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি। দুপুরে দলের পক্ষ থেকে বাজেট প্রস্তাবনায় বিএনপি মহাসচিব বলেন, করোনা পরিস্থিতিতে দেশের স্বাস্থ্য খাতের ভঙ্গুচিত্র সবার সামনে চলে এসেছে, তাই বাজেটে এই খাতকে গুরুত্ব দেওয়ার দাবি জানান তিনি। একই সঙ্গে কৃষি খাতকেও সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পরামর্শ দেওয়া হয় বিএনপির পক্ষ থেকে। এ সময় মির্জা ফখরুল আরও বলেন, সরকারি প্রণোদনা গ্রহণ করার পরও শ্রমিক ছাঁটাই করা হলে তা হবে অমানবিক এবং ভুল সিদ্ধান্ত। অগ্রাধিকার ভিত্তিতে সার্বজনীন মৌলিক প্রয়োজনীয় যেমন স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা, শ্রম কল্যাণ, কৃষি, শিক্ষা, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাতে বরাদ্দ বৃদ্ধি করতে হবে। আমি আমার প্রস্তাবের মধ্যে কৃষি খাতে বরাদ্দ বাড়ানোর কথা বলেছি এবং বলেছি কৃষিকেই সবচেয়ে বেশি এই মুহূর্তে গুরুত্ব দেওয়া উচিত হবে। জিডিপির 0.7 এবং বাজেটের 2.8% বৃদ্ধি করতে হবে। আসছে অর্থ বছরে শিক্ষা খাতে বরাদ্দ বাড়ছে। নতুন বাজেটে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জন্য 9,865 কোটি টাকা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্য 9,403 কোটি টাকা উন্নয়ন বরাদ্দ থাকছে। করোনা পরিস্থিতিতে মান ঠিক রেখে ধারাবাহিকতা বজায় রাখতে শিক্ষাবর্ষ শিথিলের পরামর্শ বিশেষজ্ঞদের। রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। বছরের শুরু থেকেই বিশ্ব মহামারী করোনার কালো ছায়া পড়ে বাংলাদেশেও। বিপর্যস্ত অর্থনীতির সব খাত। এ অবস্থায় জাতীয় বাজেট ঘোষণা করতে যাচ্ছে সরকার। শিক্ষা খাতে বরাদ্দ 20,000 কোটি টাকারও বেশি, যা দেশজ উৎপাদনের প্রায় 2%। যদিও ইউনেস্কো ও বিশ্বব্যাংক এ খাতে জিডিপির 6% এবং মোট বাজেটের 20% বরাদ্দের তাগিদ দিচ্ছে দীর্ঘদিন থেকে। গেল 2 অর্থ বছরে নেপালে বরাদ্দ ছিল জিডিপির 3.7%, যা বাংলাদেশের চেয়ে 1.7% বেশি। মালদ্বীপে বরাদ্দ ছিল 5.2%, ভারতে 3.8%, ভিয়েতনামে 5.7%। জিডিপির অনুপাতে এ খাতে বাংলাদেশের ব্যয় এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর মধ্যে সর্বনিম্ন। গোটা শিক্ষা খাত, প্রাথমিক গণশিক্ষা, উচ্চশিক্ষা, মাদ্রাসা শিক্ষা, এই 3টি মিলিয়ে গত বছর ছিল প্রায় 18,000 কোটি টাকা উন্নয়ন খাতে। এইটা এই বছরে 22,000 কোটি টাকাতে উঠেছে। সকল শিশুকে আমাদের শিক্ষার আওতায় আনতে হবে, এইটা আমাদের রাষ্ট্রীয় পলিসি, সাংবিধানিক বাধ্যবাধকতা। এবার প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যায়ে শিক্ষা খাতে করোনার প্রভাব। লন্ডভন্ড শিক্ষাসূচি, ক্ষতি পুষিয়ে নিতে বরাদ্দের সুষ্ঠু বন্টনের তাগিদ গবেষকদের। শিক্ষকরা বেশি সময় দিয়ে ছাত্রদেরকে শিখিয়ে নিতে হবে, তারপরে তাদের পরীক্ষা নিয়ে প্রমোশন দিয়ে পরবর্তী ক্লাসে উঠাতে হবে। এটা সব পর্যায়ের জন্য, প্রাথমিক থেকে ইউনিভার্সিটি পর্যায়ের জন্য প্রযোজ্য। মন্দা কাটাতে স্বাস্থ্য, খাদ্য ও কৃষি খাতে গুরুত্ব দিলে শিক্ষা খাতেও এর ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন এই গবেষক। আগে মানুষ বাঁচাতে হবে, স্বাস্থ্য খাতে বরাদ্দ দিতে হবে, খাদ্য নিশ্চিত করতে হবে, তারপরে শিক্ষার ব্যাপারটা আসবে। যে বরাদ্দটা দেয়া হবে 2% বা 2.5%, ওইটাকেই সুষ্ঠুভাবে ব্যয় করতে হবে, ওইটাকেই প্রত্যেকটা পাই শিক্ষা উন্নয়নে ব্যয় করতে হবে।
বিশেষজ্ঞদের মতে চতুর্থ শিল্প বিপ্লবে কারিগরি ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা দেশের অর্থনীতিকে গতিশীল করবে। এজন্য সীমিত বাজেটেই কার্য উদ্ধার সম্ভব যদি আন্তরিকতা থাকে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি 1.6% নেমে আসতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। বাংলাদেশ সময় সোমবার রাতে যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত সংস্থাটির গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টাস প্রতিবেদনে বিভিন্ন দেশের অর্থনীতির গতি প্রকৃতি তুলে ধরে বিশ্বব্যাংক জানায়, চলতি অর্থবছরে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বোচ্চ 4.2% প্রবৃদ্ধি নিয়ে শীর্ষে থাকবে ভারত, আর 1.8% প্রবৃদ্ধি অর্জন করে নেপালের অবস্থান হবে দ্বিতীয়। তবে অর্থবছর শেষে পাকিস্তানের প্রবৃদ্ধি হবে ঋণাত্মক 2.6%। এদিকে আগামী অর্থবছরের জন্য কোনো সুখবর দিচ্ছে না বিশ্বব্যাংক। সংস্থাটি বলছে 2020-21 অর্থবছরে ভারত ও বাংলাদেশের প্রবৃদ্ধি আরও কমে যেতে পারে। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। করোনা সংকট জলবায়ু পরিবর্তনের চেয়েও ভয়াবহ বললেন পররাষ্ট্রমন্ত্রী, বিশ্বকে একযোগে কাজ করার আহ্বান। শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ওষুধ পাচার, জরুরি বিভাগের ইনচার্জ আটক। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। সাবেক স্বাস্থ্যমন্ত্রী আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের করোনা ভাইরাস নেগেটিভ এসেছে। তাকে দেশের বাইরে নেওয়ার চেষ্টা চলছে। নাসিমের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে জানিয়েছেন চিকিৎসকরা। তবে আরও উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিতে চেষ্টা চালাচ্ছে তার পরিবার। এখনও হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন মোহাম্মদ নাসিম। গেল শুক্রবার রাতে ব্রেন স্ট্রোকের ফলে মস্তিষ্কে রক্তক্ষরণ হলে অস্ত্রোপচার করা হয়। এর আগে সোমবার শ্বাসকষ্ট নিয়ে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তির পর করোনা শনাক্ত হন তিনি। মোহাম্মদ নাসিমের চিকিৎসায় গঠন করা হয়েছে 5 সদস্যের মেডিকেল বোর্ড। করোনার এই দুঃসময়ে সত্যকে আড়াল করতে অন্ধকারে ঢিল না ছুটতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অন্যদিকে দুর্যোগের এই সময়ে অসহায়দের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক হানিফ। প্রণব চক্রবর্তী রিপোর্ট। মেনে চলছেন। বিভিন্ন বিষয়ে নিজ বাসভবন থেকে অনলাইনে ব্রিফিং করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সরকার করোনা সংক্রমণ রোধে এ সময় তিনি বলেন, করোনার দুর্যোগ মোকাবেলায় সরকার সচেষ্ট, কিন্তু শুরু থেকেই এ বিষয় নিয়ে গুজব ছড়াচ্ছে বিএনপি। কিছু সীমাবদ্ধতা সত্ত্বেও চ্যালেঞ্জ উত্তরণে শেখ হাসিনার সরকার নিরলস কাজ করে যাচ্ছে। এই প্রচেষ্টা জনগণের আস্থা রয়েছে। শুধু মিথ্যাচার করছে বিএনপিকে বলতে চাই, সরকারকে ঠেকাতে গিয়ে দেশকে ঠেকাতে যাবেন না। এদিকে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির কোভিড-19 বিষয়ক স্বেচ্ছাসেবী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। কিভাবে এই ভাইরাস থেকে এ সময় তিনি বলেন, করোনার সংকট থেকে দেশকে মুক্ত করতে মাঠে থাকতে হবে নেতাকর্মীদের। এই কোভিড-19 যার কারণে আজকে গোটা বিশ্ব বিপর্যস্ত, এই থেকে আমরা সামান্য একটু তৎপরতার মাধ্যমে এটা থেকে আমরা মুক্ত থাকতে পারি। প্রশিক্ষণার্থীরা করোনা ঝুঁকি মোকাবেলায় আরও কার্যকরী ভূমিকা রাখবে বলেও আশাবাদ জানান মাহবুবুল আলম হানিফ। তাহলে তার কোনো সংক্রমণ হওয়ার সুযোগ নেই। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। করোনা মহামারী নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও অপপ্রচার শাস্তিযোগ্য অপরাধ বলেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে চট্টগ্রামে 100 বেডের একটি করোনা হাসপাতালের উদ্বোধন করে তিনি বলেন, বিশ্বের উন্নত দেশগুলো করোনা মোকাবেলায় যতটা সক্ষম হয়েছে তার চেয়ে বাংলাদেশ আরও বেশি সফল। ডাক্তার, নার্স সহ স্বাস্থ্যকর্মীদের রোগীদের সেবায় এগিয়ে আসারও আহ্বান জানান তথ্যমন্ত্রী। করোনা সংকট জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের চেয়ে ভয়াবহ। এই যুদ্ধে পুরো বিশ্বকে একসাথে লড়তে হবে বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। 48টি দেশের প্রতিনিধিত্বকারীদের সংগঠন ক্লাইমেট ভালনারেবল ফোরাম CVF এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করে ভার্চুয়াল কনফারেন্সে তিনি বলেন, রোহিঙ্গাদের পুরো দায়িত্ব নেওয়া বাংলাদেশের পক্ষে সম্ভব নয়। আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন্নবী। কার্বন নিঃসরণের জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সরাসরি ক্ষতিগ্রস্ত বাংলাদেশ। কথা ছিল, ক্ষতির দায়ভার আনুপাতিক হারে বিশ্বের সব দেশ
ভাগাভাগি করবে। বাস্তবে সেটা হয়নি, তবে থেমে থাকেনি বাংলাদেশ। গঠন করা হয়েছে ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড, যা বিশ্বের অনুসরণীয়। আর সেটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতা ঐকান্তরিক প্রচেষ্টায়। সিবিএফ এর ভিডিও কনফারেন্সে সেসব কথাই উঠে আসে, বাদ যায়নি করোনা প্রসঙ্গ। বক্তারা বলেন, এ সংকট মোকাবিলায় সবাইকে এক প্ল্যাটফর্মে কাজ করতে হবে। Bangladesh created two funds, the Climate Vulnerable Fund and also the Climate Resilience Fund. পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন বলেন, পরিবেশ দূষণে জড়িতদের দায় এড়ানোর সুযোগ নেই, অব্যাহত থাকবে চাপ প্রয়োগ। Some action must be taken on the issues of climate change. No tyrant, no government can avoid it. They have to succumb to the causes of the people. The people who are responsible for this global warming, they should take the burden of it, at least share the burden of. জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার অভিজ্ঞতার আলোকে এই মহামারী রোধেও কাজ করার কথা জানান তিনি। প্রথমত, যদি রোহিঙ্গারা আমাদের দেশের নাগরিক না, so under no circumstances we are obligated to take them back. যদি কোথাও পাওয়া যায়, that country do whatever they would like to do. বরং আমাদের দেশে যেগুলো আমরা আশ্রয় দিয়েছি তাদেরও নিয়ে যেতে চাই, they are most welcome. এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানান, মানব পাচার ও অর্থ পাচারের অভিযোগে কুয়েতে সংসদ সদস্য পাপলোকে আটক করেছে সিআইডি। এর বেশি তথ্য দেশটির সরকার এখনো জানায়নি। As I understand from some report, মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ওষুধ পাচারের সময় জরুরি বিভাগের ইনচার্জ তপন কুমার বিশ্বাসকে আটক করেছে সিটি এনএসআই। সন্ধ্যা 6:30টার দিকে অভিযান চালিয়ে তাকে শাহবাগ এলাকা থেকে আটক করা হয়। এ সময় বিপুল পরিমাণ ওষুধ জব্দ করা হয়। গ্রেফতার হওয়া তপন সহ একটি চক্র সরকারি ওষুধ পাচার করে আসছিল। সিটি এনএসআই দীর্ঘদিন চক্রটির সন্ধান করছিল। তপনকে পুলিশে সোপর্দ করা হয়েছে। থানাগুলোতে মামলা কমলেও পুলিশের কাজের চাপ বেড়েছে। বিশেষ করে সাধারণ ছুটি উঠে যাওয়ার পর সেই চাপ দ্বিগুণ হয়েছে। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশাপাশি করোনা মহামারীতে রোগীদের হাসপাতালে নেওয়া থেকে শুরু করে দাফনের কাজও করতে হচ্ছে পুলিশ সদস্যদের। আরো জানাচ্ছেন আহমদ বাবু। করোনা মহামারীর শুরু থেকেই মানুষের পাশে পুলিশ দায়িত্ব পালন করতে গিয়ে সারা দেশেই বহু পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন, মারাও গেছেন বেশ কয়েকজন। করোনাকালে রাজধানীসহ সারা দেশের থানাগুলোতে মামলা সংখ্যা কম হলেও কাজ কমেনি একটুও। মাঠে থাকা পুলিশ সদস্যদের এক একজনের অভিজ্ঞতা এক এক রকম। একটা লোক ঢাকা ক্লাবের ওখানে পড়েছিল, রাস্তায় ধরার কোনো লোক ছিল না, তারে আমি সরদ্দি মেডিকেল কলেজে নিয়ে গেলাম, ওখানে তারে ভর্তি করালাম। আর একটা অভিজ্ঞতা বলি, সেটা হচ্ছে কিছুদিন আগে একজন লোক মারা গেছে করোনা আক্রান্ত। পরবর্তীতে তারা যে গোসল করাবে সেই লোকটা পর্যন্ত তারা কালেক্ট করতে পারে নাই। পরে আমরা সহযোগিতা করে লোকজন আনলাম, গোসল করাইলাম, তাকে জানাজা দিলাম। করোনার শুরু থেকে যেভাবে মাঠে দায়িত্ব পালন করছেন, এখনও একইভাবে কাজ করছেন বলে জানান পুলিশ সদস্যরা। ঝুঁকি আছে, কিন্তু রাষ্ট্রীয় একটা দায়িত্ব আমাদের, সেই দায়িত্ব পালনের চেষ্টা আমাদের করতে হবে। আর সে কারণে আমাদের অফিসারদের মনোবল বৃদ্ধি করার জন্য, উৎসাহ দেওয়ার জন্য আমরা প্রতিনিয়ত কাজ করছি। কঠিন এই সময়ে পুলিশ সদস্যদের ছুটি বাতিল করা হয়েছে, তাই সাধারণ ছুটি উঠে যাওয়ার পর কাজের চাপ আরও বেড়েছে। মানুষের জীবনের স্বাভাবিক অবস্থা ফিরে আসতেছে, পুলিশের ক্ষেত্রে এটা অলমোস্ট ডাবল হয়ে যাচ্ছে কাজের প্রেশারটা, এবং বিভিন্ন রকমের অপরাধ যে বেড়ে যাচ্ছে বা বেড়ে যাওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, সেক্ষেত্রে আমাদেরকে নজর দিতে হচ্ছে এবং আমাদের কাজ করতে হচ্ছে। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। করোনাকালে বেড়েছে নারী ও শিশু নির্যাতন। দেশের 65% পরিবারে নারী ও শিশুরা নির্যাতনের শিকার হচ্ছে। বেসরকারি দুটি সংস্থার গবেষণায় এসব তথ্য উঠে আসে। প্রতিবেদনে বলা হয়, কর্মহীন হয়ে যাওয়া, আয় কমা, ঋণের চাপসহ নানা কারণে গৃহে নির্যাতন বাড়ছে। শাকের আরজু রিপোর্ট। করোনাকালে প্রায় সব ধরনের কাজ বন্ধ। অনেক পরিবারে নিয়মিত খরচ চলছে নারীদের সঞ্চয় দিয়ে। এক্ষেত্রে নারীরা আপত্তি করলে নেমে আসছে নানা নির্যাতন। বেশিরভাগ নির্যাতনই হচ্ছে শ্রমজীবী, নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারে।
স্টেপস ও গেট অ্যালায়েন্স গত ২৬ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত দেশের ১৮টি জেলায় ৭,০০০ পরিবার পর্যবেক্ষণ করে। তাতে দেখা যায় ৪,৫৫০টি পরিবারে নারী ও শিশু নানাভাবে নির্যাতনের শিকার হচ্ছে। তাদের যে পুঁজি, সেই পুঁজি এক এক করে শেষ হচ্ছে, তাদের উপর ঋণের বোঝা বাড়ছে, অন্যদিকে তাদের উপর সহিংসতাও নেমে আসছে। মারধর, বাড়ি থেকে বের করে দেয়া, খেতে না দেয়া, ঘরে আটকে রাখা, জোর করে ত্রাণ সংগ্রহের কাজে ব্যবহার ও বিবাহ বিচ্ছেদ, গর্ভধারণ ও গর্ভপাতের ঘটনাও ঘটছে। ভার্চুয়াল কোর্ট চলার কারণে নারী নির্যাতন সংক্রান্ত এই ধরনের যে সমস্ত মামলার অভিযোগ আসছে সেগুলো দ্রুত আসলে তদন্ত করে নিষ্পত্তি করা, এই ব্যাপারগুলো আসলে আটকে যাচ্ছে। তাছাড়া নারী ও শিশু বিষয়ক নির্যাতনের জন্য আলাদা ট্রাইব্যুনাল আছে, সেই ট্রাইব্যুনালের কার্যক্রম এখন বন্ধ। আগামী দিনগুলো আরও সংকটময় হবে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট নারীরা। সামাজিক শক্তিগুলো, প্রশাসনিক শক্তিগুলো, সরকারের বিভিন্ন পর্যায়ের শক্তিগুলো আরও সক্রিয় হওয়ার দাবি জানাচ্ছি। ডোমেস্টিক ভায়োলেন্সগুলো বিশেষ বিবেচনায় নিয়ে যদি তারা কোনো রকমের এক্সপিরাইট না করে, এগুলোকে কমানো খুবই দুরূহ ব্যাপার হবে। করোনা পরিস্থিতিতে নারী ও শিশু নির্যাতন বন্ধে সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান বিশেষজ্ঞদের। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। আরও একটা বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন থাকছে। প্রণোদনা সুবিধা ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছানোই বড় চ্যালেঞ্জ, বলছেন সিপিডি। সামাজিক নিরাপত্তা বরাদ্দে স্বচ্ছতার তাগিদ। বিশ্বজুড়ে করোনায় 4,08,000-এর বেশি মানুষের মৃত্যু, 24 ঘন্টায় সর্বোচ্চ আক্রান্ত শনাক্ত। আমন্ত্রণ আবারও রাত 11টার 21 সংবাদে। ব্যাংকিং খাতে দুর্বলতায় প্রণোদনা প্যাকেজের সুবিধা প্রকৃত ক্ষতিগ্রস্তদের হাতে পৌঁছানো নিয়ে সংশয় প্রকাশ করেছে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। ব্যাংকার, ব্যবসায়ী এবং নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধিদের নিয়ে ভার্চুয়াল সংলাপে বিশিষ্টজনেরা বলেন, অর্থনীতিকে টেনে তুলতে স্বাস্থ্য খাতে নজর দিতে হবে। বিভিন্ন খাতে প্রণোদনার পাশাপাশি সামাজিক নিরাপত্তা খাতের বরাদ্দ স্বচ্ছতার সাথে খরচ করার পরামর্শ তাদের। মেহেদী হাসানের রিপোর্ট। করোনা সংকট মোকাবেলায় এরই মধ্যে 1 লাখ কোটি টাকার 19টি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে 83,000 কোটি টাকা বিতরণ হবে বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে। এ বিষয়ে সম্ভাব্য চ্যালেঞ্জ চিহ্নিত করতে সিপিডির এই আয়োজন। সেন্টার ফর পলিসি ডায়ালগের পক্ষ থেকে গবেষণা প্রতিষ্ঠানটি বলছে, অর্থের যোগানের চাইতে প্যাকেজ বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ প্রকৃত ক্ষতিগ্রস্তদের কাছে তহবিল পৌঁছে দেয়া। ডাইরেক্টরস অফ দ্য ব্যাংক, প্রাইভেট ব্যাংকস, তারাও কিন্তু heavy borrower or user of banking resources, and they normally do it by each other, supporting each other, scratching each other's back. তো এই জায়গাটাতে একটু সাবধান হতে হবে, তা না হলে কিন্তু এই 30,000 কোটি টাকা এরাই খেয়ে ফেলতে পারে। এদিকে কমছে আমানত, বাড়ছে ঋণ, ফলে চাপ বাড়ছে ব্যাংক ব্যবস্থায়। সবগুলো ব্যাংক কিন্তু একটু ডিফিকাল্ট সিচুয়েশন আছে। সেখানে এইসব যখন প্যাকেজগুলো এসে যখন ব্যাংকিং ইন্ডাস্ট্রিকে এটাকে ইমপ্লিমেন্ট করতে হয়, তখন ব্যাংকিং ইন্ডাস্ট্রি কিন্তু ইন এ ওয়ে গেট এক্সপোজড টু ভালনারেবিলিটি। এসএমই খাতের জন্য এবার যথেষ্ট উদ্যোগ নেওয়া হয়েছে বলে দাবি কেন্দ্রীয় ব্যাংকের। অভিন্ন মত এফবিসিসিআই এর। যারা কটেজ এবং মাইক্রোশিল্পে আছেন তাদের অনেকেরই হয়তো অনেক রকমের ডকুমেন্ট তাদের নেই, এবং সেখানে আমরা বলেছি যে একেবারে মিনিমাম ডকুমেন্ট, অন্তত একটু কাগজে যদি লেখা না থাকে তাহলে ব্যাংক তাদেরকে অ্যাসেসমেন্ট কিভাবে করবে। মাইক্রো এবং কটেজ এদের যে লোনের রিকভারি এটা অলমোস্ট 100%। সুতরাং এখানে আমরা দেখতেছি যে ওনাদের অনীহাটা এবং দৃশ্যমান। তৈরি পোশাক শিল্পে 5,000 কোটি টাকার প্রণোদনার পরও অনেক কারখানা শ্রমিকদের বেতন বোনাস সঠিকভাবে দিতে পারেনি। এই অভিজ্ঞতা বিবেচনায় রেখে প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে আরো সতর্ক হওয়ার পরামর্শ সিপিডির। প্রণোদনা প্যাকেজ এবং রিলিফ প্যাকেজগুলো খুব দক্ষভাবে করতে হবে, তা না হলে সেটা শুধুমাত্র অদক্ষই হবে না, সেটা বিপজ্জনকও হবে। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে জনসচেতনতা। দিনে দিনে করোনা পরিস্থিতি ভয়ানক হয়ে উঠলেও মাস্ক ব্যবহারে অনীহা বেশিরভাগ পথচারীর। জরুরি কাজে বাইরে বের হলেও ব্যবহার করছেন না মাস্ক, কেউ রেখে দিচ্ছেন থুতনির নিচে। এতে মাস্ক ব্যবহারে উপকারের চেয়ে অপকার হচ্ছে বেশি। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম।
সিলেটের বন্দরবাজার পয়েন্ট, রাস্তা দখল করে বসেছে হাটবাজার, রয়েছে উপচে পড়া ভিড়। দোকানি বা ক্রেতার মুখে নেই মাস্ক, কেউ বলছেন ভুলে ফেলে এসেছেন। শুধু বন্দরবাজার নয়, একই অবস্থা পার্শ্ববর্তী কোর্ট পয়েন্ট, জিন্দাবাজার, আম্বরখানা সহ গোটা নগরীতেই। সরকারি স্বাস্থ্যবিধি মানছে না ময়মনসিংহ মহানগরীর অধিকাংশ মানুষ। মাস্ক ব্যবহারে অনীহার পাশাপাশি মানা হচ্ছে না শারীরিক দূরত্বও। ফেডার কারণে কেউ মানতেছে না, মানতে গেলে বাজার চলে না। একই চিত্র উত্তরের জনপদ রংপুরে। হাটবাজারের অবস্থা দেখলে বোঝার উপায় নেই মহামারী চলছে। বরিশাল নগরীতে হাটবাজার ও রাস্তাঘাটে মাস্ক ব্যবহারকারীর সংখ্যা সীমিত, মানা হচ্ছে না অন্যান্য স্বাস্থ্যবিধিও। মাস্ক ব্যবহারে সম্প্রতি আইন হয়েছে, এতে উল্লেখ রয়েছে জরিমানার কথা। করোনা ঠেকাতে মাস্ক ব্যবহারে বাধ্য করতে আইন প্রয়োগের তাগিদ সংশ্লিষ্টদের। সমর ইসলাম, 21 টেলিভিশন। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। সূচকের মিশ্র প্রবণতায় সপ্তাহের তৃতীয় কার্যদিবস পার করল দেশের পুঁজিবাজার। মঙ্গলবার ডিএসইতে লেনদেন হওয়া 279টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 25টির, কমেছে 16টির, আর অপরিবর্তিত রয়েছে 238টির দর। ডিএসইর প্রধান সূচক ডিএসই এক্স 6 পয়েন্ট বেড়ে উঠে আসে ৩,৯৬২ পয়েন্টে। দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় মাত্র ৬৭,৭১,০০,০০০ টাকা। সূচক কিছুটা কমেছে সিএসইতে। সিএসইতে লেনদেন হওয়া 92টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 18টির, কমেছে 11টির, আর বদলায়নি 63টির দাম। আর সিএসইতে মোট লেনদেন হয়েছে 73,18,00,000 টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। আবারও স্বাগত রাত 11টার 21 সংবাদে। খেলার খবর। অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে ফিরছে বাংলাদেশ। করোনার কারণে মার্চে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই স্থগিত হয়ে গিয়েছিল। এশিয়ান ফুটবল কনফেডারেশন তাদের নতুন সূচি জানিয়েছে। 8ই অক্টোবর সিলেটে আফগানিস্তানের বিপক্ষে ফিরতি ম্যাচ খেলবে তারা। প্রথম লেগে 2-0 গোলে হেরেছিল লাল সবুজ জার্সিধারীরা। 13 অক্টোবর বিশ্বকাপের আয়োজক কাতারের বিপক্ষে খেলবে জেমিরের শিষ্যরা। প্রথম লেগে 2-0 গোলে হেরেছিল জামাল ভুঁইয়ারা। 12 নভেম্বর নিজেদের মাঠে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এর আগে ভারতের সঙ্গে 1-1 গোলে ড্র করেছে বাংলাদেশ। প্রথম লেগে ওমানের কাছে 4-1 গোলে হারলেও 17 নভেম্বর নিজেদের মাঠে ওমানকে রুখে দিতে চায় বাংলাদেশ। এবার ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট দল ম্যান সিটির তারকা ফুটবলার রাহিম স্টার্লিং বর্ণবাদ বিরোধী আন্দোলনে সংহতি জানালেন। যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিসে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড পুলিশ হেফাজতে মারা যাওয়ার ঘটনায় বিশ্বজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। ক্রীড়াঙ্গনেও তার ছোঁয়া লাগে। এরই মধ্যে বুন্দেসলিগায় বিভিন্ন দল, খেলোয়াড়, ইংলিশ প্রিমিয়ার লিগের দল এবং ক্রিকেটার সহ ক্রীড়াঙ্গনের অনেকে প্রতিবাদ জানিয়েছেন। সেই ধারাবাহিকতায় এবার যোগ হলেন ম্যান সিটির রাহিম স্টার্লিং। বর্ণবাদকে মহামারীর মতো উল্লেখ করে 25 বছর বয়সী এ তারকা বলেন, এ সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া উচিত। এর আগে স্টার্লিং নিজেও শিকার হন বর্ণবাদী আচরণের। শেষ করছি রাত 11টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। রেকর্ড 45 জনের মৃত্যুর দিনে আক্রান্তের সংখ্যাও সর্বোচ্চ। অক্সিজেন সিলিন্ডার মজুদ না করার পরামর্শ। আক্রান্তের সংখ্যা অনুযায়ী জোন বিভাজন। মধ্যরাতে রাজধানীর পূর্ব রাজাবাজার লকডাউন। উপসর্গ নিয়ে 68 দিনে 720 জনের প্রাণহানি। মৃত্যুর হার কমেছে 13%। সীমিত পরিসরে হজের পরিকল্পনা সৌদি সরকারের। সুযোগ পাবেন প্রতি দেশের নির্ধারিত কোটার 20%। করোনা পরিস্থিতিতে শিক্ষাবর্ষ শিথিলের পরামর্শ। বাজেট বরাদ্দ সুষ্ঠু বণ্টনের তাগিদ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21 STV.net।
এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। দর্শক, ঘরে থাকুন, সুস্থ থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন এবং 21-এর সঙ্গেই থাকুন।